ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আমরা গণিতের প্রথম অধ্যায়ের সমাধান করছি। আজকের ক্লাসে আমরা অনুশীলনী 1.2 এর সমাধান করব। এই অনুশীলনীতে মৌলিক সংখ্যা, সহমৌলিক সংখ্যা, বিভিন্ন সংখ্যার বিভাজ্যতা, ক্ষুদ্রতম সংখ্যা এবং বৃহত্তম সংখ্যার উপরে অঙ্ক রয়েছে। এই অঙ্কগুলোর সমাধান করব। বিভাজ্যতার উপরে আমার আলাদা কয়েকটি ক্লাস রয়েছে, অর্থাৎ বিভিন্ন সংখ্যার বিভাজ্যতা নিয়ে যে ক্লাসগুলো রয়েছে সেই ক্লাসগুলো আমি এই ক্লাসের শেষে স্ক্রিনে দেখিয়ে দিব। সেখান থেকে তোমরা ওই ক্লাসগুলো করে নিতে পারবে। আর এই অনুশীলনীতে যেসব সমস্যা রয়েছে সেটা আমরা ক্লাসের মধ্যেই অঙ্কের সাথে সাথে সমাধান করে যাব, ঠিক আছে? আর তোমাদেরকে একটা কথা বলে রাখি, ক্লাস শুরুর আগে তোমরা অবশ্যই পাঠ্য বই, খাতা এবং কলম নিয়ে বসবে। আমি প্রথমে অঙ্ক বোঝাবো, তারপরে কিভাবে সাজিয়ে সমাধান লিখতে হবে সেটা লিখে দিব। সুতরাং আগে বুঝে নিবে, তারপরে সমাধান লিখবে। আমি সেখানে তোমাদের সময় দিব। তাহলে শুরু করা যাক। 1 নম্বর অঙ্কে কি বলা হয়েছে তোমরা বই থেকে দেখে নাও। 30 থেকে 70 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো লেখো। তো এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমার কি জানতে হবে? মৌলিক সংখ্যা জানতে হবে, যে মৌলিক সংখ্যা আসলে কে, তাই না? আমি একটা এক্সাম্পল তোমাদেরকে দিয়ে বোঝাই। যেমন 9, 10, 11, এই যে 3টি সংখ্যা লিখলাম, এর মধ্যে কে মৌলিক আর কে মৌলিক নয় আমরা কিভাবে বুঝবো? যেমন 9, যে সংখ্যার মৌলিকতা আমরা নির্ণয় করব সেই সংখ্যাটি কোন কোন সংখ্যা দ্বারা বিভাজ্য সেটা আমরা একটু দেখব। যেমন 9কে 1 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যায়। 3-এর ঘরের নামটা পড়ো, তাহলে কি 3 3 9। এরপরে 9 দিয়ে ভাগ করা যায়। তো মৌলিক সংখ্যার শর্ত হচ্ছে 1 দিয়ে ভাগ করা যাবে, 1 দিয়ে পৃথিবীর সমস্ত সংখ্যাকে ভাগ করা যায়। আর যে সংখ্যার মৌলিকতা নির্ণয় করতে চাই, কার? 9 দিয়ে ভাগ করা যাবে। এছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না। ভাগ করা যাবে কিন্তু নিঃশেষে ভাগ করা যাবে না, অর্থাৎ ভাগ করলে কোনো অবশিষ্ট থাকবে না। তো এই 9-এর ক্ষেত্রে এরকম একটা সংখ্যা আছে 3, তাই না? যেমন 3 দিয়ে যদি আমরা 9কে ভাগ করি, কত হয়? 3 গুণ 3 মানে 9, অবশিষ্ট নাই। তাহলে কি হলো? 3 দিয়ে নিঃশেষে বিভাজ্য। কে বিভাজ্য? 9। তাহলে 9 মৌলিক সংখ্যা নয়। কথা বুঝতে পেরেছ? এবার আসো 10-এর ক্ষেত্রে। 10কে কাকে কাকে দিয়ে ভাগ করা যায়? 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়, 5 দিয়ে ভাগ করা যায়, 10 দিয়ে ভাগ করা যায়। আমার শর্ত ছিল 1 দিয়ে ভাগ করা যাবে আর 10 দিয়ে ভাগ করা যাবে, কিন্তু 2 এবং 5 দিয়েও নিঃশেষে ভাগ করা যায়, অর্থাৎ ভাগ করলে কোনো অবশিষ্ট থাকে না। তাহলে 10 ও মৌলিক সংখ্যা নয়। এবার আসে 11। এই 11-র যারা গুণনীয়ক আছে, কে কে আছে? 1 আছে, 11 আছে। আর কোন সংখ্যা কি তোমাদের জানা আছে যে সংখ্যা দিয়ে 11কে নিঃশেষে ভাগ করা যায়? অবশ্যই না। তাহলে 1 দিয়ে ভাগ করা যাবে আর ওই সংখ্যা দিয়ে ভাগ করা যাবে, অর্থাৎ 11কে 11 দিয়ে ভাগ করা যাবে, কিন্তু মাঝখানে আর কোনো সংখ্যা নেই যে সংখ্যা দিয়ে 11কে ভাগ করা যায়। সুতরাং সে কি? মৌলিক। তাহলে আমরা মৌলিক সংখ্যা কি সেটা বুঝতে পারলাম, তাই না? এটা হচ্ছে মৌলিক সংখ্যা। এই রকম করে এই ধরনের সংখ্যা, এই ক্যারেক্টারের সংখ্যা আমাদের লিখতে হবে, ঠিক আছে? তো 30 থেকে 70-এর মধ্যে এরকম সংখ্যা কারা আছে? 31 আছে, 37 আছে, 41 আছে, 43 আছে, 47 আছে, এরপরে আছে 53, তারপরে আছে 59, তারপরে আছে 61, তারপরে আছে 67। এরাই হচ্ছে 30 থেকে 70-এর মধ্যে মৌলিক সংখ্যা। দেখো এদেরকে এই সংখ্যা দিয়ে ভাগ করা যায়। যেমন 67-র কথা যদি তুমি চিন্তা করো, তাহলে 67কে 67 দিয়ে ভাগ করা যায়, আর 1 দিয়ে তো যাই। আর অন্য কোনো সংখ্যা নেই যে সংখ্যা দিয়ে 67কে ভাগ করলে কোনো অবশিষ্ট থাকবে না, এরকম কোনো সংখ্যা নেই। সুতরাং এরা কি? 67 যেমন মৌলিক, তাহলে এরা সবাই ঠিক একইভাবে মৌলিক সংখ্যা। বুঝতে পেরেছ? তাহলে এবার অঙ্কটা তোমরা তুলে নাও, কিভাবে আমরা সমাধান লিখব। 2 নম্বর অঙ্কে কি বলেছে? সহমৌলিক জোড়া নির্ণয় করো। তো এখানে দেখো 4টা সমস্যা রয়েছে, ক, খ, গ, ঘ। এখান থেকে আমাদেরকে নির্ণয় করতে হবে কোন জোড়া সহমৌলিক আর কোন জোড়া সহমৌলিক নয়। এর আগে আমরা শিখেছি কোন সংখ্যা মৌলিক আর কোন সংখ্যা মৌলিক নয়। এবার আমরা শিখব সহমৌলিক। আমরা দুটো এক্সাম্পল লিখব, যেমন 9 এবং 10। এই দুটো সংখ্যা, ছোট ছোট দুটো সংখ্যা লিখলাম। তো এরা কি? এত মৌলিক নয়, কারণ কি? 3 দিয়ে ভাগ করা যায়, আবার 1 দিয়ে ভাগ করা যায়, 9 দিয়ে ভাগ করা যায়। শর্ত ছিল 1 আর 9 দিয়ে ভাগ করা যাবে, কিন্তু
অন্য কোনো সংখ্যা দিয়ে যদি ভাগ করা যায় তাহলে সে মৌলিক নয়, আর যদি না যেত তাহলে মৌলিক হতো, তাই না? 10 কি? 10ও মৌলিক নয়, কারণ 1 এবং 10 ছাড়াও 2 দিয়ে 5 দিয়ে নিঃশেষে ভাগ করা যায়। তাহলে এরা কেউই মৌলিক নয়। এই মৌলিক না হওয়া সত্ত্বেও এরা সহমৌলিক হতে পারে। কিভাবে দেখো, এই যে 9কে যদি আমরা ভাঙতে থাকি ছোট ছোট করে, উৎপাদকে বিশ্লেষণ করি, 3 দিয়ে ভাগ করলে কত পাবো? 3। তার মানে 3 গুণ 3 সমান কত? 9। আবার যদি 10কে ভাগ করি তাহলে কি পাওয়া যাবে? 2 দিয়ে ভাগ করতে পারবো, 5। তার মানে 2 গুণ 5। কি বোঝা গেল? 9 মৌলিক সংখ্যা নয়, 10ও মৌলিক সংখ্যা নয়, কিন্তু তাদের উৎপাদক কারা? 3 3 2 5। আমাদেরকে দেখতে হবে এই মৌলিক উৎপাদক অথবা তাদের গুণনীয়ক, এরা কিন্তু প্রত্যেকে গুণনীয়ক অথবা মৌলিক উৎপাদক, তাদের সাথে কোনো মিল আছে কিনা। যদি মিল থাকে তাহলে সহমৌলিক নয়, আর যদি মিল না থাকে তাহলে সহমৌলিক। দেখো 3 কি এখানে আছে? নাই। 2 কি এখানে আছে? নাই। 5 এখানে আছে? নাই। তাহলে এরা কি হবে? পরস্পর সহমৌলিক। আবার দেখো যদি এরকম হতো 8 এবং 10, তাহলে কি হতো? 8কে আমরা কি লিখতে পারতাম? 2 গুণ 4 সমান 8। 10কে আমরা 2 গুণ 5 এভাবে লিখতে পারতাম, তাই না? তো এখানে এর যে উৎপাদকগুলো আছে তার মধ্যে 2 আছে, 10-এর এইখানেও 2 আছে, এরা কি একই জিনিস। তাহলে কি মিল হয়ে গেছে না? যদি মিল হয়ে যায় তাহলে এরা সহমৌলিক নয়। যদি একটা সংখ্যাও মিলে যায় তাহলে তারা সহমৌলিক নয়। কথা বুঝতে পেরেছ? এবার আমরা মূল অঙ্কে আসি। কত আছে? 27 54 27, তাই না? 27কে আমরা যদি ভাগ করি তাহলে কত দিয়ে ভাগ করতে পারবো? 3 দিয়ে ভাগ করলে 3 9 27, আবার 3 দিয়ে ভাগ করলে 3। আমরা আর বিস্তারিত লিখছি না, কিভাবে লিখতে হবে সেই লেখাটা আমি লিখে দিব, সেজন্য আমি জাস্ট এভাবেই রেখে দিলাম। এরপরে 54কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি কত হবে? 27। আবার যদি 3 দিয়ে ভাগ করি 9, আবার 3 দিয়ে ভাগ করলে 3। তো দেখো এখানে কারোর কি মিল আছে? মিল পাওয়া যায়? হ্যাঁ, এই যে 3 আছে, এখানেও 3 আছে, 3-এর অভাব নাই। এখানেও 3টা 3, এখানেও 3টা 3, 3টা হওয়ার শর্ত না, একটাও যদি মিলে যায় তাহলে সহমৌলিক হবে না। তাহলে এই জোড়া কি? প্রথম জোড়া সহমৌলিক নয়, কারণ তাদের উৎপাদক মিলে গিয়েছে, কমন পড়েছে, একই জিনিস হয়েছে, তাই না? ওকে, এর পরেরটাতে আসো 63। 63কে আমরা ভাগ করি, কত দিয়ে ভাগ করতে পারবো? 3 দিয়ে ভাগ করতে পারবো, আবার 3 দিয়ে ভাগ করতে পারবো। আচ্ছা, এবার আসো 91। 91কে আমরা যদি 7 দিয়ে ভাগ করি কত হবে? 13। তো দেখো এখানে 7 আছে, এখানেও 7 আছে, মিলে গিয়েছে না? উৎপাদক মিলে গিয়েছে। যদি উৎপাদক মিলে যায় তাহলে কি হবে? তারা সহমৌলিক নয়। আচ্ছা, পরেরটাতে আসি আমরা 189 210। 189 এটাকে আমরা কত দিয়ে ভাগ করতে পারবো? 3 দিয়ে ভাগ করতে পারবো। 3 6 18, আর এখানে কত? 3 3 9। আবার 3 দিয়ে ভাগ করি আমরা, 2 1। আবার 3 দিয়ে ভাগ করি আমরা, 3 7 21। তাহলে এটা পেলাম। আর 210কে যদি আমরা ভাগ করতে থাকি তাহলে কি করব? আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো। প্রথমে কত হবে? 210-এর অর্ধেক কত? 105। বাংলা হিসাব করো, সমস্যা নাই। এবার আমরা 5 দিয়ে ভাগ করব। কত? 5 দ্বিগুণে 10, আর হচ্ছে কত? 5 একে 5। 3 দিয়ে ভাগ করো, 3 7 21। তাহলে দেখো এখানে 7-এর মিল আছে, 3-এর মিল আছে, একটা মিল হলেই তো আমাদের হয়ে যায়, এতগুলো তো দরকার নেই, তাই না? 7 7-এ মিলে গিয়েছে, তার মানে কমন আছে। কমন যদি থাকে তাহলে এরা সহমৌলিক নয়। বোঝা গেল? এরপরে আমরা আসি এইটাতে, কত? 52। 52কে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, তাহলে পাওয়া যায় 26। আবার যদি 2 দিয়ে ভাগ করি তাহলে পাওয়া যায় কত? 13। আচ্ছা, এবার আমরা 97কে ভাগ করব। 97কে আসলে ভাগ করা যায় না, এটা একটা মৌলিক সংখ্যা। তার মানে এখানে দেখো কারোর মিল নাই। 1 সবার মধ্যে আছে, 1 কিন্তু হিসাবের মধ্যে আনা যাবে না, 1 হিসাবের মধ্যে আনা যাবে না। বাকি সংখ্যাগুলোকে তুমি হিসাবের মধ্যে নেবে। তাহলে দেখো 2 এখানে আছে, এখানে নাই। 2 একটা হিসাব করলেই তো হয়ে যায়, তাই না? এখানে নাই। 13 এখানে আছে, এখানে নাই। তার মানে এরা সহমৌলিক, যেহেতু মিল নেই। কথা বুঝতে পেরেছো? ওকে, ঠিক আছে। এবার তোমরা খাতায় তুলে নাও কিভাবে আমরা উত্তর লিখব।
3 নম্বর অঙ্কে বলা হয়েছে নিচের কোন সংখ্যাগুলো নির্দেশিত সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য। আমরা ক নম্বর অঙ্কটি তুলে নিয়েছি 3 দিয়ে 545, 6774, 8535। এই সংখ্যাগুলোর মধ্যে কোন সংখ্যাকে 3 দিয়ে নিঃশেষে ভাগ করা যায়, অর্থাৎ ভাগ করলে কোনো অবশিষ্ট থাকবে না, এর প্রক্রিয়াটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেমন প্রথমে আমরা আসি 545-এর ক্ষেত্রে। এই যে 545, এই সংখ্যাকে 3 দিয়ে আদৌ ভাগ করা যায় কিনা সেটা বোঝার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এই অঙ্কগুলোকে যোগ করব। অঙ্ক বলতে এই অঙ্ক, এই অঙ্ক আর এই অঙ্ক, অর্থাৎ 5 যোগ 4 যোগ 5 সমান কত? 5 আর 4 9, 9 আর 5 কত? 14। এখন আমাদেরকে দেখতে হবে এই সংখ্যাকে কি 3 দিয়ে ভাগ করা যায়, নিঃশেষে ভাগ করা যায়? যদি যায় তাহলে পুরো সংখ্যাকে ভাগ করা যাবে, আর যদি না যায় তাহলে ওই সংখ্যাটি 3 দিয়ে নিঃশেষে বিভাজ্য নয়। তো 14 যেহেতু 3 দ্বারা ভাগ করা যায় না 14কে, তাহলে এই পুরো সংখ্যাকেও 3 দিয়ে নিঃশেষে ভাগ করা যাবে না। কথা বুঝতে পেরেছো? পরের সংখ্যাটিতে আমরা আসি 6 7 7 4। 6 যোগ 7 যোগ 7 যোগ 4 কত হলো? 6 7 13, 13 আর সাথে 20, 20 আর 4 24। 24 কি 3 দ্বারা বিভাজ্য? হ্যাঁ, 3 8 কত? 24। এই সংখ্যাকে যদি 3 দ্বারা নিঃশেষে ভাগ করা যায় তাহলে পুরো সংখ্যাটিকেই 3 দ্বারা ভাগ করা যাবে, নিঃশেষে ভাগ করা যাবে। সুতরাং এইটা 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য। এবার আমরা পরের সংখ্যায় আসি 8 5 3 5। 8 যোগ 5 যোগ 3 যোগ 5 কত হয়? 8 আর 5 13, 13 আর 3 16, 16 আর 5 21। 21কে 3 দ্বারা নিঃশেষে ভাগ করা যায়, তাহলে কত? 3 7 21। তাহলে 21কে যেহেতু 3 দ্বারা ভাগ করা যায় তাহলে এই পুরো সংখ্যাকেই 3 দ্বারা নিঃশেষে ভাগ করা যায়। বুঝতে পেরেছো? এটাই হচ্ছে বিভাজ্যতা, আর এর উপরেই আমার আলাদা ক্লাস রয়েছে। ওকে, তাহলে সমাধানের ক্ষেত্রে আমরা কিভাবে লিখবো সেই লেখাটা তোমরা এখান থেকে দেখে নাও। খ নম্বরে 4 দিয়ে 8542, 2184 আর 5274। 4-এর ক্ষেত্রে কি একই নিয়ম? না, 4-এর ক্ষেত্রে একটু ভিন্ন নিয়ম। দেখো, আমরা শেষ দুটো যে ডিজিট অর্থাৎ শেষ 2 অঙ্ককে নিব। একক স্থানীয় অঙ্ক আর দশক স্থানীয় অঙ্ক নিলে কত হয় এখানে? 42। 42কে কি 4 দিয়ে নিঃশেষে ভাগ করা যায়? 4-এর ঘরের নামতা পড়লে কখনো 42 আসে না। তাহলে 42কে যেহেতু নিঃশেষে ভাগ করা যায় না, এই পুরো সংখ্যাকেও 4 দ্বারা নিঃশেষে ভাগ করা যায় না। ওকে, পরেরটাতে আসো 84। 84কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, দেখো আমি একটু দেখিয়ে দিচ্ছি। 4 দ্বিগুণে কত? 8। 4 4 একে 4, তাই না? নিঃশেষে ভাগ হয়ে গেল। তাহলে এই সংখ্যাকে 4 দ্বারা নিঃশেষে ভাগ করা যাবে। তাহলে পরেরটা দেখি আমরা। এই সংখ্যাটির শেষে কত আছে? 74। 74কে আমরা 4 দ্বারা ভাগ করার চেষ্টা করি। 4 কয়বার যাবে? একবার যাবে। একবার গেলে 4 একে 4, থাকলো কত? 3। এই 4 কেটে নিয়ে আসো। এবার কত হয়? 4 8 32, থাকে কত? 2। এই যে অবশিষ্ট থেকে গেল, তার মানে 74 সংখ্যাটি 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। সুতরাং এই পুরো সংখ্যাটিও 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। তাহলে কিভাবে আমরা সমাধান লিখব একটু দেখে নাও। গ নম্বরে কি বলেছে? 6 দিয়ে 2184, 1074, 7832। এই সংখ্যাগুলোর কোন সংখ্যাকে 6 দিয়ে নিঃশেষে ভাগ করা যায়? 6-এর ক্ষেত্রে নিয়ম কি? 6-এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে 2 দিয়েও নিঃশেষে ভাগ করা যাবে, 3 দিয়েও নিঃশেষে ভাগ করা যাবে। অর্থাৎ 2 এবং 3 দুটো দিয়েই নিঃশেষে ভাগ করা যাবে, একটি হলে হবে না। ওকে, ঠিক আছে। তো যদি 2 দিয়ে ভাগ করা যাবে কিনা সেটা বুঝতে চাই, তাহলে কি করতে হবে? আগে দেখতে হবে সংখ্যাটি জোড় কিনা। আমরা সব সংখ্যাগুলোকে একটু দেখে নিই। তো জোড় কিনা সেটা বোঝার জন্য একক স্থানীয় অঙ্ক অর্থাৎ শেষ অঙ্কটি আমরা দেখব। কত আছে? 4, জোড় সংখ্যা, তাহলে 2 দ্বারা ভাগ করা যাবে। এটার শেষে আছে কত? 4, জোড় সংখ্যা, তাহলে এই সংখ্যাটিও 2 দ্বারা বিভাজ্য। পরেরটিতে আছে কত? 2, জোড় সংখ্যা, তাহলে
কি হবে 2 দ্বারা ভাগ করা যাবে। অর্থাৎ শেষে যদি জোড় সংখ্যা অথবা শূন্য থাকে তাহলে সেই সংখ্যাকে 2 দ্বারা ভাগ করা যায়। তাহলে এই তিনটি সংখ্যাই 2 দ্বারা ভাগ করা গেল, তাই না? তিনটি সংখ্যাকেই 2 দ্বারা ভাগ করতে পেরেছি। এবার আমরা দেখব কোন সংখ্যাকে 3 দ্বারা ভাগ করতে পারি। ঠিক আছে, 3 এর ক্ষেত্রে আমরা তো নিয়ম জানি। কি জানি? যেমন এই সংখ্যার ক্ষেত্রে যদি আসি আমরা 2 যোগ 1 যোগ 8 যোগ 4 সমান কত হলো? 2 আর 1 3, 8 আর 3 কত? 11, 11 আর 4 15, 15কে 3 দ্বারা ভাগ করা যায়। আবার এই সংখ্যাকে আগেই আমরা দেখেছি 2 দ্বারা ভাগ করা যায়, তার মানে সংখ্যাটি 2 এবং 3 দুটি দ্বারাই ভাগ করা যায়। তাহলে এই পুরো সংখ্যাকে 6 দ্বারা ভাগ করা যায়। ব্যাপারটা ক্লিয়ার তোমাদের কাছে? আমরা পরের সংখ্যাতে আসি। কত? 1 যোগ 0 যোগ 7 যোগ 4, 7 আর 4 11, 11 আর 0 কত? 11, 11 আর 1 কত? 12। আচ্ছা, এই সংখ্যাকে আগেই আমরা দেখেছি 2 দ্বারা ভাগ করা যায়। এবার আমরা দেখছি কি 3 দ্বারা ভাগ করা যায় কিনা। 12কে 3 দ্বারা ভাগ করা যায়, 3 4 12, তাহলে 3 দ্বারাও ভাগ করা যায়। তাহলে এই পুরো সংখ্যাকে কি পেলাম আমরা? 3 দ্বারা ভাগ করা যায়। আর আগে দেখেছি 2 দ্বারাও ভাগ করা যায়, তাহলে এই পুরো সংখ্যাকে 6 দ্বারা ভাগ করা যায়। কথা বুঝতে পেরেছো? এবার পরেরটাতে আসি আমরা। কি আছে? 7 যোগ 8 যোগ 3 যোগ 2 কত হবে? 8 7 15, 15 আর 3 কত? 18, 18 আর 2 20। তাহলে এই 20 সংখ্যাটিকে 3 দ্বারা ভাগ করা যায়? যায় না, কারণ 3 6 18 আর 3 7 কত? 21, 20 হলো না। তার মানে এই 20 সংখ্যাটিকে যেহেতু 3 দ্বারা ভাগ করা যায় না, পুরো সংখ্যাকেও 3 দ্বারা ভাগ করা যায় না, অর্থাৎ নিঃশেষে ভাগ করা যায় না। কিন্তু আগে আমরা দেখেছি তাকে 2 দ্বারা ভাগ করা যায়। একটি হলে হবে না, 2 দ্বারাও ভাগ করতে পারতে হবে, আবার 3 দ্বারাও পারা লাগবে, তাই না? তাহলে এই সংখ্যাটি 6 দ্বারা ভাগ করা, মানে এই সংখ্যাটিকে 6 দ্বারা ভাগ করা যাবে না। পুরো ব্যাপারটা ক্লিয়ার তোমাদের কাছে? কিভাবে সমাধান লিখবো একটু দেখে নাও, ভিডিও পজ করে তুলে নাও খাতায়। ঘ নম্বরে কি আছে? 9 দিয়ে 5075, 1737, 2193। কোন কোন সংখ্যাকে 9 দিয়ে ভাগ করা যাবে? 9 এর ক্ষেত্রে নিয়ম কি? 3 এর ক্ষেত্রে যা নিয়ম 9 এর ক্ষেত্রে তাই নিয়ম। অর্থাৎ 3 এ কি করেছিলাম আমরা? এই সংখ্যাগুলোকে যোগ করেছিলাম। 5 যোগ 0 যোগ 7 যোগ 5 কত হলো? 5 আর 5 10 আর 7 17। 17কে 9 দ্বারা ভাগ করা যায়? যায় না। তাহলে এই পুরো সংখ্যাকেও 9 দ্বারা নিঃশেষে ভাগ করা যায় না। পরের সংখ্যায় আসি আমরা। 1 যোগ 7 যোগ 3 যোগ 7 কত হলো? 7 আর 3 10, 10 আর 7 17, 17 আর 1 18। 18কে 9 দ্বারা ভাগ করা যায়? 9 দ্বিগুণে 18। তাহলে এই পুরো সংখ্যাকেও 9 দ্বারা নিঃশেষে ভাগ করা যায়। আচ্ছা, পরেরটাতে আসি আমরা। কত? 2 যোগ 1 যোগ 9 যোগ 3 কত হলো? 9 আর 3 12, 12 আর 1 13, 13 আর 2 কত? 15। 15কে 9 দ্বারা নিঃশেষে ভাগ করা যায়? যায় না। সুতরাং এই পুরো সংখ্যাটিকেও 9 দ্বারা নিঃশেষে ভাগ করা যায় না। এবার তোমরা অঙ্কটি তুলে নাও। চার নম্বর অঙ্কে বলা হয়েছে খালি ঘর চিহ্নিত স্থানে কোন কোন অঙ্ক বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ এখানে 4টি অঙ্ক রয়েছে, 4টি সংখ্যা রয়েছে, ক খ গ ঘ। এই সংখ্যাগুলোকে আমাদের কি করতে হবে? 9 দ্বারা ভাগ করতে হবে, নিঃশেষে ভাগ করতে হবে। তো সেজন্য খালি ঘরে একটা সংখ্যা বসাতে হবে, এই কাজটা আমাদের। ঠিক আছে, তো 9 এর শর্ত কি ছিল? অঙ্কগুলোকে যোগ করব। কত আছে? প্রথমে 5, তারপরে খালি ঘর মানে কিছু নাই, ওকে আমরা ফাঁকা রেখে দিলাম, ওখানে পরে বসাবো আমরা। এখানে কত আছে? 4, তারপরে কত আছে? 7, তারপরে কত আছে? 2, তারপরে কত আছে? 3। এবার আমরা একটু যোগ করে দেখব। 5 আর 4 কত? 9, 9 এর সাথে কত? 16, 16 আর 2 18, 18 আর 3 কত? 21। কিন্তু 21 সংখ্যাটি কি 9 দ্বারা বিভাজ্য? না। 21 এর পরে যে সংখ্যাটি আছে 9 দ্বারা ভাগ করা যায়, সেই সংখ্যাটি কত? 27। 27 হলে কিন্তু 9 দ্বারা ভাগ হয়ে যেত, কমানোর কোনো সুযোগ নাই। এখানে যোগ করে যেহেতু আমরা কত পেলাম? 21 পেয়েছি, তো 21 এর নিচে আসার কোনো সুযোগ নাই।
সামনে যেতে হবে, 21-এর পরে যে সংখ্যাটি পাওয়া যাবে যে 9 দ্বারা বিভাজ্য সেই সংখ্যাটিকে আমরা নিব। তো 21-এর পরে আছে কত? 27। অর্থাৎ 21 না হয়ে যদি 27 হতো তাহলে এই পুরো সংখ্যাটি 9 দ্বারা নিঃশেষে ভাগ হয়ে যেত। তো 27 করতে হলে আমার এখানে আর কত লাগে? 21 আছে, তাই না? 21 আছে, আর কত হলে 27 হবে? তোমরা যদি এভাবে করতে চাও যে এই যে 27, এই সংখ্যাটি আমরা তো কিভাবে আনলাম সেটা বুঝতে পেরেছি, তারপরে 21 বিয়োগ করে দাও এখান থেকে, তাহলে আমরা যে সংখ্যা পাবো সেই সংখ্যাটি এখানে বসে যাবে। কথা বুঝতে পেরেছো? অর্থাৎ মুখে মুখে যদি আমরা হিসাব করি 21-এর পরে কত যোগ করলে 27 হবে, 6 যোগ করলে, তাহলে আমরা এই যে জায়গাটি আমাদের ফাঁকা ছিল সেখানে কি হবে? 6। তার মানে খালি ঘরে আমাদের 6 বসাতে হবে। আচ্ছা, পরেরটাতে আসি আমরা। কি আছে এখানে? 8 যোগ 1 যোগ 2 যোগ খালি ঘর, তার মানে ফাঁকা রেখে দিলাম, যোগ 7 যোগ 4 সমান কত? 7 আর 4 11, 11 আর 2 কত? 13, 13 আর 1 14, 14 আর 8 কত? 22। আচ্ছা, 22-এর ক্ষেত্রেও ঘটনা কিন্তু তাই ঘটলো, 27 হয়নি তো, 22-এর পরে আছে 27, আর কত হলে এখানে 27 হবে? কত হলে 27 হবে? 22 আর 5, 5 যদি আমরা নেই তাহলে এখানে 22 না হয়ে 27 হয়ে যাবে। তাহলে এই জায়গাতে আমাদের কত বসানো লাগতেছে? 5। সুতরাং খালি ঘরের মধ্যে হবে 5। পরেরটিতে আসি আমরা। প্রথমেই আমাদের খালি ঘর, তার মানে প্রথমে আমরা একটু ফাঁকা রেখে দিলাম, এরপরে কত? 4, তারপরে 1, তারপরে 5, তারপরে 7, তারপরে 8। কত পাই আমরা? 8 7 15, 15 আর 5 কত? 20, 20 আর 1 21, 21 আর 4 কত? 25। এবারও দেখো সেই 27-এর কাছেই কেন জানি বারবার যাচ্ছে, তাই না? তো যাক, অসুবিধা নেই, এটা আমাদের কিছু করার নেই। 9 দ্বারা ভাগ করা যাবে এরকম কোনো সংখ্যা পেলেই হলো, সে 27 হোক আর যে কোনো সংখ্যাই হোক। তো কত লাগে? আর 25 পেয়েছি, আর কত লাগবে? 2। যদি এখানে 2 হতো তাহলে এখানে 27 হয়ে যেত। তাহলে খালি ঘরে আমরা কত নিব? অবশ্যই 2 নিব। আচ্ছা, পরেরটাতে আসি আমরা। দেখো এখানে 5 যোগ 7 যোগ 4 যোগ 2, এরপরে খালি ঘর, তার মানে এখানে আমরা একটু ফাঁকা রেখে যোগ করি। 7 5 12, 12 আর 4 16, 16 আর 2 18। এখন দেখো 18 তো 9 দ্বারা ভাগ হয়ে যায়, তাহলে আর কোনো সংখ্যা নেওয়া লাগে? লাগে না। কিন্তু যেহেতু খালি ঘর আছে, কিছু যখন নেওয়া যাবে না তখন অবশ্যই আমাদেরকে শূন্য নিতে হবে। তার মানে যোগফল আমাদের 18ই থাকলো। 18কে 9 দ্বারা ভাগ করা যায়। এখন যদি তুমি এখানে মনে করো যে না, শূন্য কেন নিব, 1 নেই, 1 নিলে কিন্তু এখানে 19 হয়ে যাবে, আর সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে না, তাহলে এই পুরো সংখ্যাও তখন 9 দ্বারা ভাগ করা যাবে না পুরো সংখ্যাকে। সুতরাং এখানে আমাদের কত নিতে হবে? 0। তাহলে এবার তোমরা অঙ্কটি তুলে নাও। পাঁচ নম্বর অঙ্কে বলা হয়েছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য, তাই না? ওকে, যদি কোনো ক্ষুদ্রতম সংখ্যার কথা বলা হয়, যে কোনো ঘরের হোক, প্রথমে আমরা একটা 1 লিখি, তারপরে যত ঘর বলবে তার চেয়ে একটা কম শূন্য লিখি। যেমন যদি 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলে, আগে একটা 1 লিখবো, তাহলে তারপরে 2টো শূন্য লিখবো। যদি 7 অঙ্কের বলে তাহলে কি হবে? 1 লিখবো, তারপরে 6টা শূন্য লিখবো। আর এখানে কি বলেছে? 5 অঙ্কের, তার মানে একটা 1 লিখবো, তারপরে 4টা শূন্য লিখবো। ওকে, এখন আমরা দেখব যে এই যে সংখ্যাটি লিখলাম এটা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, ঠিক আছে? এবার আমরা দেখব যে সংখ্যাটি 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য কিনা, ঠিক আছে? 3 দিয়ে যদি আমরা 10-এর মধ্যে ভাগ করি, 1-এর ভিতরে যাবে না, তাহলে একটা শূন্য বাড়িয়ে নিতে হবে। কত হলো? 10 3-এর ভিতরে 3 বার যাবে, 3 3-এ কত গুণ করলে 9 থাকে কত? 1, একটা শূন্য আমরা কেটে আনবো, তাই না? কত যাবে? আবার 3 বার যাবে, 9, 1 থাকে, আবার একটা শূন্য চলে আসবে, আবার 3 বার যাবে, কত হলো? 9, এরপরে 1, আবার একটা শূন্য আসবে, শূন্য আসলে কত যাবে? আবার 3 বার যাবে, তাই না? তাহলে কত হলো? আবারও 9, অবশিষ্ট থাকে কত? 1। এখন একটা বিষয় খেয়াল করো, 1 অবশিষ্ট থাকছে, তার মানে 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য হচ্ছে না এই সংখ্যাটি। এখন এই 1 যদি না থাকতো তাহলে তো সংখ্যাটি 3 দ্বারা ভাগ হয়ে যেত, তাই না?
কারণ এই একই ঝামেলা করছে। এখন যদি আমরা এই সংখ্যা থেকে 1 বিয়োগ করে দিই তাহলে সংখ্যাটি কি হবে? 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে। কিন্তু তাতে কি ঘটনা ঘটবে একটু খেয়াল করো। এখানে আছে কত? 10,000। আমি একটু বাস্তবে দেখাচ্ছি তোমাদের। 1 বিয়োগ করলে কত হবে? 9,999। এটা হয়ে গেল না? তো এখানে কি ঘটনা ঘটেছে? অঙ্ক কমে গিয়েছে কিন্তু কত? 1 2 3 4 হওয়ার কথা কত? প্রশ্নে কি বলেছে? 5 অঙ্কের। সুতরাং আমরা এটা করতে পারছি না, 1 বিয়োগ করতে পারছি না। 1 বিয়োগ করলে কি হয়ে যাচ্ছে? 5 অঙ্ক থেকে 4 অঙ্কে চলে আসছে। সুতরাং এই কাজটি আমরা করতে পারছি না। তাহলে কি করতে হবে? দেখো এই জায়গাতে তোমরা একটু ভাবার চেষ্টা করো। এই জায়গাতে যদি 3 হতো, 1 না হয়ে 3 হতো, তাহলে 3 দ্বারা সংখ্যাটি ভাগ হয়ে যেত না? অবশ্যই ভাগ হয়ে যেত। এখন যেহেতু 1 আছে, আর কত লাগে 3 হতে? কত লাগে? 2 লাগে। কিন্তু সেইটা কিভাবে পাচ্ছি আমরা? এই যে 3 থেকে 1 বিয়োগ করে দিচ্ছি, অর্থাৎ 3 বিয়োগ 1 সমান 2। যদি এখানে 1 না হয়ে আরো 2 এর সাথে যোগ থাকতো, মানে 1 না হয়ে 3 হতো, মূল কথা হচ্ছে 3 হতো, কিন্তু 1 তো আছে, 3 তো আর দরকার নেই। আর কত দরকার? 2 দরকার। তো সেই 2টা আমরা কিভাবে বের করলাম? 3 থেকে 1 বিয়োগ করে দিলাম, তাই না? আরো যদি 2 এর সাথে যোগ করা থাকতো তাহলে পুরো সংখ্যাটি 3 দ্বারা নিঃশেষে ভাগ হয়ে যেত। আমি আবারও বলছি, এখানে 1 না হয়ে যদি 3 হতো তাহলে এই পুরো সংখ্যা 3 দ্বারা বিভাজ্য হতো। যেহেতু 3 নাই, আছে 1, আর কত লাগে 3 হতে? 2 লাগে, তাই না? 1 আছে, আর কত হলে 3 হবে? 2 হলে। তো সেই 2টা আমরা কিভাবে বের করলাম? 3 থেকে এই অবশিষ্ট সংখ্যাটিকে বিয়োগ করে দিলাম। এবার এই যে সংখ্যাটি আমরা পেলাম, এই সংখ্যাটি এটার সাথে যোগ করে দিই। কত দেখো? 1 দিয়ে 4টা শূন্য যোগ 2, তাহলে কত হলো ফলাফল? 1 2 3, তারপরে হচ্ছে 2। এই হচ্ছে আমাদের ফলাফল। এবার দেখো এই সংখ্যাটিকে 3 দ্বারা নিঃশেষে ভাগ করা যায়। বুঝতে পেরেছো তোমরা? কিভাবে লিখতে হবে আমি তোমাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। 6 নম্বর অঙ্কে বলা হয়েছে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যা 6 দ্বারা বিভাজ্য। বিভাজ্য মানে নিঃশেষে বিভাজ্য। এখন বৃহত্তম সংখ্যা বলতে আমরা কি বুঝি? যত অঙ্কের বলবে ততগুলো নয়। 7 অঙ্কের বলেছে, তাহলে আমরা 7টা 9 লিখবো। 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 9। এখন এই সংখ্যাটিকে আমাদের দেখতে হবে যে এই সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য কিনা। 6 দ্বারা বিভাজ্য হতে হলে কি হতে হয়? 2 দ্বারা বিভাজ্য হতে হয়, একই সাথে 3 দ্বারাও বিভাজ্য হতে হয়। তো আগে আমরা 3 দ্বারা দেখি। নর্মাল সেন্সে যদি আমরা দেখি তাহলে দেখো প্রত্যেকটা 9ই তো 3 দ্বারা বিভাজ্য, তাহলে পুরো সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য, এক কথায়। আর যদি আমরা স্বাভাবিক সিস্টেমে যাই তাহলে এগুলো যোগ করে দিব, 63। এখন 63 কি 3 দ্বারা বিভাজ্য? হ্যাঁ, 3 দ্বারা আমরা ভাগ করে দেখি। 3 দ্বারা ভাগ করলে 2 বার যাবে, এরপরে 1 বার যাবে, অবশিষ্ট নাই। তার মানে 63কে 3 দ্বারা যেহেতু নিঃশেষে ভাগ করা যায়, তাহলে পুরো সংখ্যাকে 3 দ্বারা নিঃশেষে ভাগ করা যায়। এবার আসি আমরা 2 এর ক্ষেত্রে। 3 দ্বারা ভাগ করা গেছে, অর্ধেক পার্ট আমাদের ক্লিয়ার। এবার বাকি অর্ধেক দেখি। 2 দ্বারা ভাগ করতে হলে আমাদের কি হতে হয়? একক স্থানীয় অঙ্ক, অর্থাৎ শেষ অঙ্কটি, ডান পাশের শেষ অঙ্কটি জোড় হতে হয়। কিন্তু এখানে আছে কত? 9। 9 মানে কি? বিজোড়। তার মানে পুরো সংখ্যাটি কিন্তু বিজোড় সংখ্যা, তাই না? বিজোড় সংখ্যাকে তো 2 দ্বারা ভাগ করা যায় না, নিঃশেষে ভাগ করা যায় না। তাহলে আমাকে শেষে যে কোনো উপায়ে কি করতে হবে? জোড় আনতে হবে। এখন দেখো সংখ্যাটি কিন্তু 3 দ্বারা বিভাজ্য ছিল। এখন এটা ঠিক রাখতে হবে যে আমার 3 দ্বারা ভাগ করা যাবে, আবার জোড়ও হতে হবে। সবচেয়ে 7 অঙ্কের বড় সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য নয়। সুতরাং আমাদের যেটা করতে হবে, 3 ঠিক রেখে জোড় আনতে হবে। তো যদি আমরা একটা 3 বিয়োগ করে দিই তাহলে কত হয় দেখো তো? 3ই কেন বিয়োগ করছি? 3 এই কারণেই বিয়োগ করছি যেন 3-এর ব্যাপারটা ঠিক থাকে, নাহলে তো 6 আসবে না। 3 ঠিক থাকবে, আবার 2 দ্বারা ভাগ করা যাবে, জোড় হয়ে যাবে, তাই না? জোড় হয়ে গেলে 3 এবং 2 দুটোই অ্যালাউড, তার মানে 6 দ্বারা ভাগ হয়ে গেল। সেই জন্য আমরা 3কেই বিয়োগ করে দিচ্ছি। তাহলে কত হলো? একটা 9 6 হয়ে গেল, আর বাকিগুলো ঠিক থাকলো। ঠিক আছে, তাহলে কি হলো?
ছয়টা 9 হলো, 1 2 3 4 5 6 আর একটা হয়ে গেল 6। এবার দেখো এটা কিন্তু বৃহত্তম সংখ্যাই আছে। কিভাবে আছে? 6 দ্বারা বিভাজ্য সংখ্যা হয়ে আছে। এবার জোড় হয়ে গেছে, আবার সংখ্যাটি কি হলো? এখন কি হলো, বিষয়টা কি দাঁড়ালো? দেখো শেষে কি এসেছে? জোড়। জোড় মানে কি? 2 দ্বারা বিভাজ্য। এবার এই যে পুরো সংখ্যা যোগ করে এখানে 63 পেয়েছিলাম, এবার কত হয়ে গেল? যেহেতু 3 কমে গিয়েছে মানে 60 হয়ে গিয়েছে। 60 কি 3 দ্বারা বিভাজ্য? হ্যাঁ, অবশ্যই বিভাজ্য। 3 দিয়ে যদি ভাগ করি, 3 দুগুণে কত? 6। আর এই শূন্য এখানে চলে আসবে, তাহলে এখানে কি হয়ে গেল? কোনো অবশিষ্ট রইল না। তার মানে পুরো সংখ্যা 3 দ্বারাও বিভাজিত, আবার 2 দ্বারাও বিভাজ্য। তাহলে এই পুরো সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য। বুঝতে পেরেছো? এবার তোমরা অঙ্কটি তুলে নাও। এই অনুশীলনীর শেষ অঙ্কটি 7 নম্বর। 3 0 5 2 7 অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা 4 এবং 5 দ্বারা বিভাজ্য কিনা তা নির্ণয় করো। আচ্ছা, কোনো অঙ্ক দেওয়া থাকলে তাহলে তাদেরকে দিয়ে কিভাবে বৃহত্তম সংখ্যা লিখতে হয়? আগে বড় সংখ্যাটি লিখতে হয়, তারপরে তার চেয়ে ছোট কে আছে 5, মানে বড় ছোট 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 এভাবে লিখতে হয়। তাহলে প্রথমে কত? 7, তারপরে 5, তারপরে 3, তারপরে 2, তারপরে 0। এই হচ্ছে আমাদের এই অঙ্কগুলো দ্বারা গঠিত সবচেয়ে বড় সংখ্যা। এখন সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য কিনা এবং 4 দ্বারা বিভাজ্য কিনা আমরা দেখব। 5 দ্বারা বিভাজ্য হতে হলে কি হতে হয়? শেষে 0 অথবা 5 হতে হয়, তাহলে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হয়। তো যেহেতু শেষে 0 আছে, তাহলে কি হবে? সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। আবার শেষ 2 অঙ্ক যদি 4 দ্বারা বিভাজিত হয়, তাহলে পুরো সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। দেখো 20, শেষ সংখ্যাটি কত? 20। একে আমরা যদি 4 দ্বারা ভাগ করি তাহলে কত হবে? 4 5 20, মানে 20 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য, তাহলে পুরো সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। তাহলে এই অঙ্কের সমাধান কিভাবে আমরা খাতায় লিখব এখান থেকে দেখে নাও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো। যদি কারো বুঝতে সমস্যা হয় আবার দেখো, এরপরেও যদি সমস্যা হয় কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। আর যদি ভালো লেগে থাকে, ক্লাসটি তোমরা বুঝতে পারো, ভালো লাগে, তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। আর এই যে তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাকি অঙ্কগুলো পাওয়ার জন্য আমাদের সাথে থাকতে হবে, সেজন্য কি করতে হবে? সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে এবং অল অপশনটি সিলেক্ট করে দেবে। দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই যে চারপাশে যে কোভিডের আবার একটা সংক্রমণ চলছে, এখন গতি বাড়ছে, সুতরাং অবশ্যই সাবধানে থাকতে হবে। সবাই সুস্থ থেকো, নিরাপদে থেকো। সবার জন্য রইল শুভকামনা।